রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। ঢাকার এক প্রান্তে রাস্তার বাতিগুলো জ্বলছিল, কিন্তু সেই আলো আর আগের মতো ভয় জাগাচ্ছিল না। পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল মোড়ে মোড়ে, ব্যারিকেড ছিল ঠিকই, তবু বাতাসে একটা অদ্ভুত নিশ্চিন্ততা, যেন শহর নিজেই নিজের সঙ্গে কথা বলছে, যেন কেউ ভেতরে ভেতরে বলে ফেলেছে এবার আর পিছু হটব না। একসময় এই দৃশ্য মানেই রাজপথ খালি হয়ে যেত, গুলির শব্দ শোনা গেলে জানালা বন্ধ হতো, মানুষ আলো নিভিয়ে বসে থাকত। ভয় তখন শব্দের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ত। কিন্তু আজ ভিন্ন। আজ মানুষের চোখে ভয় নেই, আছে স্থির দৃষ্টি। চোখের ভাষা বদলে গেছে। এই পরিবর্তনের নামই জেনজি। এই প্রজন্মকে আর আগের মতো নিয়ন্ত্রণ করা যাবে না। এই উপলব্ধিটাই আজকের রাষ্ট্রের সবচেয়ে বড় অস্বস্তি। বাংলাদেশের রাজনীতিতে ভয় ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র। একটা সময় ছিল যখন রাষ্ট্রের শক্তি মাপা হতো বন্দুকের ক্যালিবারে, ট্যাঙ্কের চাকার দাকে, আর কয়টা লাশ পড়ল তার হিসেবে। ক্ষমতার সমীকরণ ছিল সরল: ভয় দেখাও, শাসন করো। এই সূত্র বহু বছর ধরে কাজ করেছে, প্রশ্নহীনভাবে, নির্বিঘ্নে। ভয় তখন শুধু পুলিশের অস্ত্রে সীমাবদ্ধ ছিল না। ভয় ঢুকে পড়েছিল আদালতে, ক্যাম্পাসে, অফিসের ফাইলে, টিভি স্টুডিওতে। মানুষ বুঝে গিয়েছিল চুপ থাকাই নিরাপদ। প্রশ্ন মানেই ঝামেলা, প্রশ্ন মানেই নজরে পড়া। এই মানসিকতাই তৈরি করেছিল এক ধরনের স্বেচ্ছা আত্মসমর্পণ। শাসকেরা ভেবেছিল এই ভয়ই চিরস্থায়ী। ভয়ই হবে শৃঙ্খলা, ভয়ই হবে স্থিতিশীলতা। রাষ্ট্র মানে হয়ে উঠেছিল একতরফা নির্দেশ, আর নাগরিক মানে ছিল নিঃশব্দ অনুসারী। উন্নয়নের গল্প শোনানো হতো, কিন্তু সেই গল্পের ভেতরে প্রশ্ন করার জায়গা ছিল না। এই ভ্রান্ত ধারণার উপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল এক দীর্ঘ শাসন চিন্তা। শেখ হাসিনার সময় রাজনীতি এই মডেলের সবচেয়ে পরিণত রূপ দেখেছে। বিরোধিতা মানেই রাষ্ট্রবিরোধিতা, প্রশ্ন মানেই ষড়যন্ত্র। বিরোধী কণ্ঠকে শুধু দমন নয়, অবৈধ প্রমাণ করার চেষ্টা ছিল এই রাজনীতির বড় অস্ত্র। কিন্তু ইতিহাস বলে, যে শাসন ভয় দিয়ে টিকে থাকে, সে শাসনের আয়ু ভয় দিয়ে শেষ হয়। কারণ ভয় একসময় ক্লান্ত হয়। মানুষ ভয় পেতে পেতে একসময় আর ভয় পায় না। আর সেই মুহূর্তেই ভয় ভেঙে পড়ে, আর তার জায়গায় জন্ম নেয় প্রতিরোধ। একটা সময় আসে যখন ভয় কাজ করা বন্ধ করে দেয়। একটা সময় আসে নীরবে, ধীরে। কেউ ঘোষণা দেয় না, কেউ মাইক হাতে নেয় না, কিন্তু আচরণ বদলে যায়, কথার ভঙ্গি বদলে যায়, চোখের ভাষা বদলে যায়। আজকের প্রজন্ম বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আর কত? এই প্রশ্নে রাগ নেই, চিৎকার নেই, আছে গভীর ক্লান্তি আর সচেতন দৃঢ়তা। এই জেনজি প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট, বিকল্প তথ্য আর বৈশ্বিক বাস্তবতার মধ্যে। তারা জানে রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্র মানে মানুষ, সম্মতি আর ন্যায্যতা। রাষ্ট্র মানে দায়িত্বের সঙ্গে ক্ষমতার ভারসাম্য। তারা বুঝে গেছে গুলি আসলে শেষ যুক্তি। যখন যুক্তি শেষ হয়, তখনই বন্দুক কথা বলে। এই উপলব্ধি ভয় ভাঙার প্রথম ধাপ। জুলাইয়ের বাংলাদেশ এই বদলের সবচেয়ে স্পষ্ট ছবি দেখিয়েছে। জুলাইয়ের দিনগুলো ছিল অদ্ভুত। কোনো দলীয় পতাকা ছিল না, কোনো কেন্দ্রীয় নির্দেশ ছিল না। তবু মানুষ রাস্তায় নেমেছিল, যেন কারো ডাক ছাড়াই সবাই বুঝে গিয়েছিল এই মুহূর্তটা ব্যক্তিগত নয়, সামষ্টিক। একজন পড়েছিল, তারপর 10 জন দাঁড়িয়েছিল। এই দৃশ্য রাজপথের ভাষা বদলে দিয়েছিল। ভয় সরে গিয়ে জায়গা করে নিয়েছিল দৃঢ়তা। রাষ্ট্র তখন নতুন করে আয়নায় দাঁড়িয়েছিল। ট্যাঙ্ক ছিল, রাইফেল ছিল, জলকামান ছিল, কিন্তু সেগুলো যথেষ্ট ছিল না। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তখন আর অস্ত্র ছিল না, মানুষ ছিল। এই মুহূর্তেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, যে বাহিনীর হাতে কোনো আধুনিক মারণাস্ত্র নেই, কোনো ইউনিফর্ম নেই, কোনো রেজিমেন্ট নম্বর নেই, তবু তারা ভয়ঙ্কর। কারণ তারা আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে এগিয়ে যায়, থামে না, পিছিয়ে পড়ে না। আবাবিল পাখির গল্প শুধু ধর্মীয় উপমা নয়, এটি রাষ্ট্রবিজ্ঞানের এক গভীর সত্য। যখন শক্তি কেন্দ্রীভূত হয়, তখন তা ভঙ্গুর হয়, আর যখন শক্তি ছড়িয়ে পড়ে মানুষের ভেতর, তখন তা অদম্য হয়ে ওঠে। ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তন এই সূত্রেই ঘটেছে। জেনজি প্রজন্ম এই দর্শনটা বইয়ে পড়ে নয়, বাস্তবতা দেখে শিখেছে। তারা জানে একজন মরলে গল্প শেষ হয় না, গল্প শুরু হয়। প্রত্যেক পতন ভবিষ্যতের জন্য দায় রেখে যায়। এই দায় থেকেই জন্ম নেয় নতুন প্রতিরোধ, নতুন ভাষা। এই প্রজন্ম ইতিহাস জানে, তারা ৭১ জানে, তারা ৫ আগস্ট জানে, তারা জুলাই জানে, কিন্তু তারা ইতিহাসকে ভয় পায় না। তারা ইতিহাসকে প্রশ্ন করে। তারা জানতে চায় ৭১ যদি মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, তাহলে আজ মাথা নত করার যুক্তি কোথায়? এই প্রশ্নটাই ক্ষমতার জন্য সবচেয়ে অস্বস্তিকর। কারণ এই প্রশ্নের সামনে কোনো বন্দুক কাজ করে না, কোনো আইন কাজ করে না, কোনো ব্যারিকেড কাজ করে না। এই প্রশ্ন ছড়িয়ে পড়ে মানুষের ভেতরে ভেতরে, ঠিক আবাবিলের ঝাঁকের মতো। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় বিকেন্দ্রীভূত শক্তি, কিন্তু বাস্তব জীবনে এর নাম সাহস। এই সাহসই জেনজি প্রজন্মকে ভয়হীন করে তুলেছে।
12 ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি একটি মানসিক মোড়। এই নির্বাচনের পর যে সরকারই আসুক, যদি তারা শেখ হাসিনার পথ অনুসরণ করে, ভয় দমন আর বন্দুকের রাজনীতি, তাহলে 5 বছরের টার্ম হবে সবচেয়ে কঠিন সময়। কারণ সময় বদলেছে, মানুষ বদলেছে। এই প্রজন্ম আর আগের মতো নিয়ন্ত্রিত হবে না। তাদের লোভ দেখিয়ে চুপ করানো যায় না, ভয় দেখিয়ে সরানো যায় না। তারা জানে রাষ্ট্র চালাতে হলে সম্মতি লাগে, শুধু শক্তি নয়। যে সরকার এই বাস্তবতা বুঝবে না, তার প্রতিটি দিন হবে টানাপোড়েনের দিন। প্রতিটি সিদ্ধান্ত হবে প্রশ্নের মুখে। প্রশাসন চলবে চাপের মধ্যে, রাজনীতি চলবে সন্দেহের মধ্যে। ক্ষমতা তখন আর সুবিধা থাকবে না, হয়ে উঠবে বোঝা। এই প্রজন্ম রাষ্ট্রকে শত্রু ভাবতে চায় না, তারা চায় রাষ্ট্র তাদের কথা শুনুক। কিন্তু রাষ্ট্র যদি আবারও পুরনো ভয় নির্ভর পথে হাঁটে, তাহলে প্রতিটি বছর হবে নতুন একটি জুলাইয়ের আশঙ্কা। 12 ফেব্রুয়ারি তাই শুধু ভোটের দিন নয়, এটি একটি সতর্কবার্তা। যারা এই সতর্কবার্তা উপেক্ষা করবে, ইতিহাস তাদের জন্য কোমল হবে না। এই জেনজি প্রজন্ম কোনো স্লোগানের বাহিনী নয়। তারা চিৎকার করে না, তারা নীরব থাকে। কিন্তু এই নীরবতা ভয়ঙ্কর, কারণ এই নীরবতা জানে কখন দাঁড়াতে হয়। এই নীরবতা জমে থাকে, একদিন হঠাৎ দৃশ্যমান হয়। যখন তারা দাঁড়ায়, তখন পুরো রাষ্ট্র দাঁড়িয়ে যায়। প্রশাসন, রাজনীতি, আইন সবকিছু নতুন করে হিসাব করতে বাধ্য হয়। এই নীরবতাই আজ ক্ষমতার সবচেয়ে বড় আতঙ্ক, কারণ এর কোনো পূর্ব ঘোষণা থাকে না। ভোরের আলো ফোটে, শহর জাগে, পাখির ডাক শোনা যায়। কোনো স্লোগান নেই, কোনো ঘোষণা নেই, তবু বাতাসে স্পষ্ট এক অনুভূতি, রাষ্ট্র দাঁড়িয়ে গেছে। এটা বন্দুকের কারণে নয়, এটা ট্যাঙ্কের কারণে নয়, এটা মানুষের কারণে। এই প্রজন্ম জানে ক্ষমতা ভয় থেকে আসে না, ক্ষমতা আসে সম্মতি থেকে। আর সম্মতি না থাকলে সবচেয়ে শক্ত শাসনও কাগজের মতো ভেঙে পড়ে। 12 ফেব্রুয়ারির পর যে সরকারই আসুক, সামনে একটাই পথ, এই প্রজন্মকে বোঝা, ভয় না দেখিয়ে বিশ্বাস অর্জন করা। না হলে ইতিহাস আবার লিখবে নিজের ভাষায়, আর সেই ভাষা হবে নীরব, ঠান্ডা, কিন্তু নির্মম।